আজকে থেকে আপনাদের সাথে যে উপন্যাসটি পর্ব আকারে শেয়ার করব সেটি আপনারা থাম্বনেল ও ডিসক্রিপশন দেখেই বুঝতে পেরেছেন। উপন্যাস বহুব্রীহি, লিখেছেন হুমায়ুন আহমেদ, কণ্ঠে আছেন আশফিয়া বিনতে লতিফ। পর্ব নাম্বার 1। উঁচু দেয়ালে ঘেরা পুরনো ধরনের বিশাল দোতলা বাড়ি। বাড়ির সামনে এবং পেছনে গাছগাছালিতে জঙ্গলের মতো হয়ে আছে। কিছু কিছু গাছের গুঁড়ি কালো সিমেন্টে বাঁধানো। বাড়ির নাম নিরিবিলি। শ্বেত পাথরের গেটের উপর নাম লেখা। অবশ্য রয়ের ফোঁটা মুছে গেছে। পাড়ার কোনো দুষ্ট ছেলে হারিয়ে যাওয়া ফোঁটাটা বসিয়ে দিয়েছে বয়ের ওপর। এখন বাড়ির নাম নিবিড়িলি। সাধারণত যেসব বাড়ির নাম নিরিবিলি হয় সেসব বাড়িতেই সারাক্ষণ হইচই হতে থাকে। এই মুহূর্তে বাড়িতে অবশ্য কোনো হইচই হচ্ছে না। বাড়ির প্রধান ব্যক্তি সোবহান সাহেবকে বারান্দার ইজি চেয়ারে পা মেলে বসে থাকতে দেখা যাচ্ছে। তার মুখ চিন্তাক্লিষ্ট, চোখে সুস্পষ্ট বিরক্তি। সোবহান সাহেব বছর দুয়েক হলো ওকালতি থেকে অবসর নিয়েছেন। কর্মহীন জীবনে এখনো অভ্যস্ত হতে পারেননি। দিনের শুরুতেই তার মনে হয় সারাটা দিন কিছুই করার নেই। তার মেজাজ সেই কারণে ভোরবেলা খুবই খারাপ থাকে। আজ অন্য দিনের চেয়েও বেশি খারাপ। কেন তা নিজেই বুঝতে পারছেন না। শরৎকালের একটা চমৎকার সকাল, ঝকঝকে রোদ, বাতাসে শিউলে ফুলের গন্ধ। এরকম একটা সকালে মন খারাপ থাকার কোনো প্রশ্নই আসে না। সোবহান সাহেবের গায়ে হলুদ রঙের একটা সুতি চাদর, গলায় বেগুনি রঙের মাফলার। আবহাওয়া বেশ গরম, তবু তিনি কেন যে মাফলার জড়িয়ে আছেন তা বোঝা যাচ্ছে না। তার হাতে একটা পেপার ব্যাগ, ডিটেকটিভ গল্প। কাল রাতে 32 পৃষ্ঠা পর্যন্ত পড়েছিলেন। গত 1 ঘন্টা ধরে 33 নম্বর পৃষ্ঠা পড়তে চেষ্টা করছেন, পারছেন না। বারবার এরকম ইচ্ছে করছে বই ছিঁড়ে কুটি কুটি করে ফেলে হাত সাবান দিয়ে ধুয়ে ফেলতে। 33 পৃষ্ঠায় নেল কাটার দিয়ে কুচিয়ে স্মিথ নামের একটা লোকের বাচক তুলে নেবার বিশদ বর্ণনা আছে। সোবহান সাহেব অবাক হয়ে পড়লেন। চোখ উপড়ে তুলে নেবার সময় মিস্টার স্মিথ রসিকতা করছে এবং গুনগুন করে গাইছে, লন্ডন ব্রিজ ইজ ফলিং ডাউন। কোনো মানে হয়? যে লেখক এই বইটি লিখেছে তা সোবহান সাহেবের ইচ্ছে করছে তার বাচকটি নেল কাটার দিয়ে তুলে ফেলতে। সোবহান সাহেবের ছোট মেয়ে মিলি চায়ের কাপ নিয়ে বারান্দায় ঢুকলো। বারান্দার সামনে গোল টেবিলে চায়ের কাপ নামিয়ে রাখতে রাখতে হাসি মুখে বলল, বাবা, তোমার চা। সোবহান সাহেব থমথমে গলায় বললেন, কিসের চা? চা পাতায় তৈরি চা, আবার কিসের? এখন কেন? তুমি সকাল 8টায় 1 কাপ চা খাও, এজন্য এখন। সকাল 8টা কিছুক্ষণ আগে বাজলো। তা পিরিচে চা কেন পড়ে আছে? চা থাকবে চায়ের কাপে। তাই আছে বাবা, পিরিচে 1 ফোঁটাও চা নেই। তুমি ভালো করে তাকিয়ে দেখো। তিনি চায়ের কাপ হাতে নিলেন। মনে মনে ঠিক করলেন চা অতিরিক্ত মিষ্টি হলে বা মিষ্টি কম হলে মেয়েকে প্রচন্ড ধমক দেবেন। কাউকে ধমকাতে ইচ্ছে করছে। তিনি অত্যন্ত মনমরা হয়ে লক্ষ্য করলেন চায়ে চিনি ঠিকই আছে। চা আনতে আনতে ঠান্ডাও হয়নি, যতটুকু গরম থাকার কথা ততটুকুই আছে, বেশিও নয় কমও নয়। মিলি বলল, সব ঠিক আছে বাবা। তিনি জবাব দিলেন না। মিলি হালকা গলায় বলল, ভোরবেলায় তোমার জন্য চা আনতে যা ভয় লাগে। একটা না একটা ক্ষুদ্র বিশ্রী ধরনের বকা দাও। বাবা, তোমার পাশে খানিকক্ষণ বসবো? সোবহান সাহেব এই প্রশ্নেরও জবাব দিলেন না। মিলি গোল টেবিলে এক কোনায় বসলো। তার বয়স 21 বছরের একটা আলাদা সৌন্দর্য আছে। সেই সৌন্দর্যে সে এখন ঝলমল করছে। তার পরনে কমলা রঙের শাড়ি। শরৎকালের ভোরের সঙ্গে এই শাড়িটি চমৎকার মানিয়ে গেছে। মিলি হাসি মুখে বলল, এই গরমে গলায় মাফলার জড়িয়ে আছো কেন বাবা? দাও খুলে দেই। সোবহান সাহেব গম্ভীর গলায় বললেন, খোলার প্রয়োজন মনে করলে দ্বিতীয় ও নিজেই খুলতাম। মাফলার খোলা খুব জটিল কোনো বিষয় নয় যে দ্বিতীয় ব্যক্তির সাহায্য লাগবে। মিলি হেসে ফেলল। হেসে চট করে মুখ ঘুরিয়ে নিল। বাবা তার হাসি দেখতে পেল রেগে যেতে পারেন। মিলি মুখের হাসি মুছে বাবার দিকে তাকালো। হাসি অবশ্য পুরোপুরি গেল না, তার চোখে ঝিলমিল করতে লাগলো। বাবা, রোজ ভোরে তুমি একটা ঝগড়া বাঁধাতে চাও কেন বলো তো? ভোরবেলা আমি তোমার ভয়ে একেবারে অস্থির হয়ে থাকি।
এই বলে মিলি হেসে ফেলল। এখন তার হাসি দেখে মনে হলো না যে বাবার ভয়ে সে অস্থির। সোবহান সাহেব কিছুই বললেন না, বই খুললেন। 33 পৃষ্ঠাটা পড়ার একটা শেষ চেষ্টা করা যাক। মিলি বলল, তুমি মার্ডার ইন দ্য ডার্ক পড়ছো? অসাধারণ একটা বই, তাই না বাবা? সোবহান সাহেব বিস্মিত হয়ে বললেন, অসাধারণ? হ্যাঁ বাবা, স্মিথ নামের একটা লোকের বাচক নেল কাটার দিয়ে খুঁচিয়ে তুলে ফেলা হয়। এটা অসাধারণ। লোকটার সাহস তুমি দেখবে না। লোকটা তখন গান গাইতে থাকে, লন্ডন ব্রিজ ইজ ফলিং ডাউন, ফলিং ডাউন। তারপর কি হয় জানো? এই অবস্থায় সে কোপ করে একটা লাথি বসে মার্ডারটার পেটে। মার্ডারের এক মুহূর্তের জন্য অন্যমনস্ক হতেই সে উপরে তোলা চোখটা ছিনিয়ে 3 তলার জানালা দিয়ে লাফ দেয়। তার চোখ দিয়ে গল গল করে রক্ত পড়ছে, তীব্র ব্যথায় সে দিশেহারা। তবু সে ছুটে যায় একটা হাসপাতালে, ডাক্তারকে হাসি মুখে বলে, ডাক্তার সাহেব, আপনি কি আমার এই চোখটা জায়গা মতো বসিয়ে দিতে পারেন? যদি পারেন তাহলে আপনাকে আমি লন্ডন শহরের সবচেয়ে বড় গোলাপটি উপহার দেব। সৌভাগ্যক্রমে সেই হাসপাতালে তখন ছিল ইউরোপের সবচেয়ে বড় সার্জন ডক্টর এলিস নায়ার। সোবহান সাহেব থমথমে গলায় বললেন, সে লোকটা কি চোখ লাগিয়ে দিল? হ্যাঁ, অপটিক নার্ভগুলো জোড়া লাগিয়ে দিল। এই কুৎসিত বইটাকে তুই বলছিস অসাধারণ? বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র যে ইকোনমিক্সে অনার্স পড়ছে, সে এই বইটাকে বলছে অসাধারণ? কেন বাবা, ইকোনমিক্সে অনার্স পড়লে কি থ্রিলার পড়া যাবে না? সোবহান সাহেব গম্ভীর গলায় বললেন, বইটা আমার সামনে ছিঁড়ে কুটি কুটি কর। কি বলো বাবা? বইটা কুটি কুটি করে ছিঁড়ে ফেলবো কিভাবে? এ বই আমার না বাবা, আমার এক বান্ধবীর বই। আমি 1 সপ্তাহের জন্য ধার এনেছি। বই যারই হোক, নষ্ট করা দরকার, সমাজের মঙ্গলের জন্য দরকার। আমি এই বইয়ের দ্বিতীয় বিষয়ে কোনো কথা শুনতে চাই না। আমি দেখতে চাই বইটা কুটি কুটি করে ফেলা হয়েছে। আমার বই না তো বাবা, আমার বই হলে একটা কথা ছিল। বললাম তো, এই বিষয়ে আমি আর কোনো আর্গুমেন্ট শুনতে চাই না। মিলি বেশ কিছুক্ষণ হতভম্ব ভঙ্গিতে বাবার দিকে তাকিয়ে রইল। কেঁদে ফেলার চেষ্টা করলো, কাঁদতে পারলো না। কেঁদে ফেলতে পারলে বইটা রক্ষা করা যেত। সোবহান সাহেব বললেন, কি ব্যাপার, বসে আছিস যে? কি বলছি কানে যাচ্ছে না নাকি? মিলি উঠে দাঁড়ালো, বাবার কোল থেকে বই নিয়ে ছিঁড়ে কুচি কুচি করে ফেললো। এই সময় তার চোখে পানি এসে গেল। মিলি জানে চোখের পানি দেখা মাত্র তার বাবার মেজাজ ঠান্ডা হয়ে যায়। এখন ঠান্ডা হলেই বা লাভ কি? সর্বনাশ যা আবার তা তো হয়েই গেছে। ছেঁড়া বই তো আর জোড়া লাগবে না। মৌসুমীকে সে কি জবাব দেবে তাই ভেবে মিলির চোখে আবারও জলে ভরে উঠেছে। সে ছেঁড়া বই চারিদিকে ছড়িয়ে ছুটে ভেতরে চলে গেল। তার প্রায় সঙ্গে সঙ্গেই বারান্দায় ঢুকলো ফরিদ। ফরিদ মিলির মামা। 7 বছর বয়স থেকে এই বাড়িতেই আছে। 5 বছর আগে অঙ্কে অনার্স পাস করেছে। এমএ করেনি, কারণ তার ধারণা তাকে পড়াবার মতো বিদ্যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নেই। এমএ পড়া মানে শুধু শুধু সময় নষ্ট। বর্তমানে তার দিন কাটছে ঘুমিয়ে। অল্প যে কিছু সময় সে জেগে থাকে, সেই সময়টাকেও সে ছবি দেখে। অধিকাংশই আর্ট ফিল্ম। কোনো কোনো ছবি 6-7 বার করেও দেখা হয়। বাকি জীবনটা সে এভাবে কাটিয়ে দিতে চায় কিনা জিজ্ঞেস করলে অত্যন্ত উচ্চ মর্গানে একটা হাসি দেয়। সেই হাসি অতি মধুর, তবু কেন জানি সোবহান সাহেবের গা জ্বলে যায়। ইদানিং ফরিদকে দেখা মাত্র তার ব্রহ্মতালু গরম হয়ে ওঠে, ঘাম হয়। আজও হলো। তিনি তীব্র দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আগেকার আমলের মনি ঋষিরা হয়তো এই দৃষ্টি দিয়েই দুষ্টদের ভস্ম করে দিতেন। ফরিদ তার দুলাভাইকে সদৃষ্টি ও সম্পূর্ণ উপেক্ষা করে আকাশের দিকে তাকিয়ে মুগ্ধ কণ্ঠ বলল, হোয়াট এ লাভলি ডে। ফরিদের খালি গা, কাঁধে একটা টাওয়েল, মুখ ভর্তি টুথপেস্টের ফেনা। কথা বলতে গিয়ে ফেনা তার গায়ে এসে পড়ল। এতেও তার মুগ্ধতার বিস্ময়ের হেরফের হলো না। সে আনন্দিত স্বরে বলল, দুলা ভাই, শরৎকালের এই শোভার কোনো তুলনাই হয় না, অপূর্ব। আমার মনটা দ্রবীভূত হয়ে যাচ্ছে দুলাভাই। আই এম ডিসলভিং ইন দ্য নেচার। সোবহান সাহেব মেঘ গর্জন করলেন। ফরিদ, এসব কি হচ্ছে আমি কি জানতে পারি? নেচারকে অ্যাপ্রিশিয়েট করছি দুলাভাই। নেচারকে অ্যাপ্রিশিয়েট করার নিশ্চয়ই কোনো বাধা নেই। টুথপেস্টের ফেনায় সারা গা মাখামাখি হয়ে যাচ্ছে, সেই খেয়াল আছে? তাতে কি দুলাভাই? তাতে কিছু আসা যায় না দুলাভাই? যায় আসে না? না,
খালি গায়ে বারান্দায় দাঁড়িয়ে আছো, রাস্তার লোকজন চলাফেরা করছে, তাতেও তোমার কোনো আসা যাচ্ছে না? জি না, পোশাক হচ্ছে একটা বাহুল্য, তাছাড়া আর কিছুই নয় দুলাভাই। পোশাক একটা বাহুল্য? জি, আমি যখন খালি গায়ে থাকি তখন প্রকৃতির কাছাকাছি থাকি, কারণ প্রকৃতি যখন আমাদেরকে পাঠিয়েছেন তখন খালি গায়েই পাঠান। এই যে আপনি জাব্বা জব্বা পরে আছেন, এইসব খুলে পুরো দিগম্বর হয়ে যান, দেখবেন অন্যরকম ফিলিংস আসবে। স্তম্ভিত সোবহান সাহেব বললেন, তুমি আমাকে সব কাপড় খুলে ফেলতে বলছো? জি বলছি। সোবহান সাহেব লক্ষ্য করলেন তার ব্রহ্মতালুতে জ্বলনে শুরু হওয়া পড়েছে, গা ঘামছে। এসব হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ কিনা কে জানে। তার মৃত্যু হার্ট অ্যাটাকে হবে এটা তিনি বুঝতে পারছেন, ফরিদের কারণেই হবে। কত অবলীলায় কথাগুলি বলে কেমন হাসি মুখে দাঁড়িয়ে আছে। ফরিদ বলল, আপনি চোখ মুখ শক্ত করে এভাবে বসে আছেন কেন দুলাভাই? আনন্দ করুন। হ্যাঁ করবেন, জীবনের মূল জিনিসই হচ্ছে আনন্দ। এমন চমৎকার একটা সকাল। আচ্ছা দুলাভাই, রবি ঠাকুরের ওই গানটার কথা কি আপনার মনে আছে? আজি এ শারদ প্রভাতে, মনে আছে? প্রথম লাইনটা কি? আজি এ শারদ প্রভাতে, নাকি হেরিনু শারদ প্রভাতে? সোবহান সাহেব বললেন, তুমি দয়া করে আমার সামনে আর আসবে না। ফরিদ বিস্মিত হয়ে বলল, কেন? আবার কথা বলে, যাও, আমি বলেছি না, আমার সামনে থেকে চলে যাও, বহিষ্কার। কি যন্ত্রণা! আবার সাধু ভাষা ধরলেন কেন? বহিষ্কার আবার কি? বলুন বেরিয়ে যাও। মুখের ভাষাকে আমাদের সহজ করতে হবে দুলাভাই, তৎসম শব্দ যত কম ব্যবহার করবেন ততই ভালো। যাও বলছি, আমার সামনে থেকে যাও। যাও বলছি। যাচ্ছি যাচ্ছি। বিনা কারণে আপনি এরকম রেগে যান কেন, এই ব্যাপারটাই আমি বুঝি না। ফরিদ চিন্তিত মুখে ঘরের ভিতরে ঢুকলো। সোবহান সাহেবের স্ত্রী তার কিছুক্ষণ পর বারান্দায় এসে বললেন, তুমি কি মিলিকে বকেছো? ও কাঁদছে কেন? সোবহান সাহেবের মনটা আরো খারাপ হয়ে গেল। 21 বছর বয়সীর একটা মেয়ে যদি কথায় কথায় কেঁদে ফেলে, তাহলে বুঝতে হবে দেশের নারী সমাজের চরম দুর্দিন যাচ্ছে। কথা বলছো না কেন? কিছু বলেছো মিলিকে? মেয়ে বড় হয়েছে, এখনো যদি রাগারাগি করো। সোবহান সাহেব শীতল গলায় বললেন, মিনু, তোমাকে একটা কঠিন কথা বলবো, মন দিয়ে শোনো। আমি তোমাদের সংসারে আর থাকবো না। তার মানে কোথায় যাবে তুমি? সেটা এখনো ঠিক করিনি, আজ দিনের মধ্যে ঠিক করব। মিনু দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। সোবহান সাহেব বললেন, একটা অপ্রিয় ডিসিশন নিলাম, তা বাধ্য হয়েই নিলাম। বনে জঙ্গলে গিয়ে সাধু সন্ন্যাসী হবে? এই বিষয়ে তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। সোবহান সাহেব উঠে দাঁড়ালেন। মিনু বললেন, কোথায় যাচ্ছ? তিনি এই প্রশ্নেরও জবাব দিলেন না। অতি দ্রুত গেট খুলে বাইরে গিয়ে দাঁড়ালেন। তার বাড়ির সামনের রাস্তার ওপাশেই এখন একটা মাইক ভাড়ার দোকান হয়েছে। সারাক্ষণ সেখান থেকে হ্যালো মাইক্রোফোন টেস্টিং 1 2 3, হ্যালো মাইক্রোফোন টেস্টিং 1 2 3 হয়। এখন হচ্ছে না। এখন তারা রেকর্ড বাজাচ্ছে, হাওয়া মে উড়তা যায় মেরা লাল দুপাট্টা মলমল। এই লক্ষপটি বার শোনা গান শুনে মেজাজ আরো খারাপ হবার কথা, তা হলো না। সোবহান সাহেব লক্ষ্য করলেন গানটা শুনতে তার ভালোই লাগছে। তিনি এর কারণ বুঝতে পারলেন না। তিনি আকাশের দিকে তাকালেন। আকাশ ঘন নীল, নীল আকাশে সাদা মেঘের স্তূপ। আকাশ এবং মেঘ দেখতেও তার ভালো লাগলো। তার মনে হলো মানব জীবন বড়ই মধুর। এই জীবনে আনন্দ হেলা ফেলার বিষয় নয়। মানব জীবন বড়ই মধুর, এ কথা সবার জন্য সম্ভবত প্রযোজ্য নয়। গ্রিন ফার্মেসির নতুন ডাক্তার মনসুর আহমদের জন্য তো অবশ্যই নয়। তার কাছে মনে হচ্ছে মানব জীবন অর্থহীন যন্ত্রণা ছাড়া আর কিছুই নয়। এইরকম মনে করার আপাতত দৃষ্টিতে তেমন কোনো কারণ নেই। সে 6 মাস আগে ইন্টার্নশিপ শেষ করে বের হয়েছে। এর মধ্যে ভোলা উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে একটা চাকরিও পেয়েছে। ঢাকা ছেড়ে যাবার ইচ্ছা নেই বলে ওই চাকরি সে নেয়নি। আপাতত সে গ্রিন ফার্মেসিতে বসেছে। গ্রিন ফার্মেসির মালিক কুদ্দুস সাহেব তাকে ফার্মেসির উপরে 2টি ঘর ছেড়ে দিয়েছেন। মনসুর ওই ঘর দুটিতে সংসার পেতে বসেছে। প্রতিদিন কিছু রোগী টোগীও পাচ্ছে।
বড় কিছু না, সর্দি, জ্বর, কাশি, ডায়রিয়া। একদিন অল্প বয়সী একটা মেয়েকে নিয়ে মেয়ের মা এসেছিলেন। চ্যাংড়া ডাক্তার দেখে মেয়ের অসুখ প্রসঙ্গে কিছুই বললেন না, গম্ভীর গলায় বললেন, না থাক, আপনাকে দেখতে হবে না, আমার দরকার একজন বয়স্ক ডাক্তার, আপনি তো নিতান্তই বাচ্চা ছেলে। কুদ্দুস সাহেব বললেন, ডাক্তারের কোনো বয়স নেই আপা, ডাক্তার হচ্ছে ডাক্তার, আর এর বয়স কম হলে কি হবে? জাত সাপ। জাত সাপের প্রতি রোগী বা রোগিণীর মা কারোরই কোনো আগ্রহ দেখা গেল না। রোগিণী বলল, আমি ওনাকে কিছু বলবো না মা। এরকম দু একটা কেস বাদ দিলে রোগী যে খুব খারাপ হচ্ছে তাও না। ভিজিটের টাকা চাইতে মনসুরের লজ্জা করে। ওই দায়িত্ব কুদ্দুস সাহেব খুব ভালোভাবেই পালন করেন। 10 টাকা দিচ্ছেন ভাই, ওনার ভিজিট 20 টাকা। বয়স কম বলে অশ্রদ্ধা করবেন না, গোল্ড মেডেলিস্ট। মনসুর বিব্রত গলায় বললেন, কুদ্দুস ভাই সবসময় গোল্ড মেডেলের কথা বলেন, কোনো গোল্ড মেডেল ফেডেল তো আমি পাইনি। কুদ্দুস সাহেব নির্বিকার ভঙ্গিতে বলছেন, পাওয়ার দরকার নেই, মানুষের মুখেই জয়, মানুষের মুখেই ক্ষয়। মুখে মুখে মেডেলের কথাটা রটে যাক, সুটকেস খুলে কেউ তো আর মেডেল দেখতে আসবে না। এইসব মিথ্যে কথা বলে লাভ কি? নাম ফাটবে রে ভাই, নাম ফাটবে। তোমার নাম ফাটা মানেই তো ফার্মেসির উন্নতি, ফার্মেসির উপরেই তো বেঁচে আছি, ফার্মেসির উন্নতি দেখতে হবে না? কুদ্দুস সাহেবের বয়স 50-এর কাছাকাছি। তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফার্মেসিতে বসে থাকেন, সারাক্ষণ কথা বলেন। মানুষটাকে মনসুরের বেশ ভালো লাগে। তার বকবকানি এবং উপদেশ শুনতেও মনসুরের খারাপ লাগে না। তোমার সবে ভালো বুঝলে ডাক্তার, তবে তোমার একটা সবচেয়ে বড় সমস্যা কি জানো? তোমার কোনো উচ্চ আশা নেই। সেটা সমস্যা হবে কেন? এটাই সবচেয়ে বড় সমস্যা, এটাই সবচেয়ে বড় সমস্যা। দু ধরনের মানুষদের উচ্চ আশা থাকে না, মহাপুরুষদের এবং বেকুবদের। তুমি এই দুই দলের কোন দলে পড়েছো সেটাই বুঝতে পারছি না, সম্ভবত দ্বিতীয় দলে।